সবাই দেখতে পাচ্ছেন আশা করি। জি স্যার। ওকে। আজকে আমরা শুরু করব সিনক্রোনাস মোটর। সো এই প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন, দিস ইজ এ সিনক্রোনাস মোটর। সো কনস্ট্রাকশন আমরা প্রথমে যদি দেখতে যাই, ওকে, আসলে দেখার কিছু নেই। সিনক্রোনাস জেনারেটরের কনস্ট্রাকশন যেরকম হয় মোটরেরও আসলে তাই হবে এবং ডায়নামিক্স একই, খালি কারেন্টের ডিরেকশনটা ভিন্ন যদি আমরা ডিরেকশন আকারে দেখতে চাই, অর্থাৎ পাওয়ার ফ্লোটা হবে ভিন্ন। জেনারেটরের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল আউটপুট পেতাম, মোটরের ক্ষেত্রে আমরা মেকানিক্যাল আউটপুট পাবো। ওকে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা ভিন্ন, আদারওয়াইজ মেশিন সেম, সেম টু সেম। কিন্তু এখানে ব্যাপার রয়েছে, হুইচ ইজ সিনক্রোনাস মোটর হিসেবে আমরা কোন মেশিনটা ব্যবহার করি সেটা একটু বোঝার বিষয় রয়েছে। তো সেটা একটু আমরা দেখি। সো কনস্ট্রাকশন যদি আমরা দেখতে চাই, দিস ইজ এ টোটাল একটা মোটর। হ্যাঁ, এই যে আমার স্ট্যাটর বার দেখতে পাচ্ছেন, এবং এই যে আমার রোটর, এবং দেখেই বুঝতে পারতেছেন দিস ইজ এ সেলিয়েন্ট পোল মেশিন। হ্যাঁ, তো প্রশ্ন হলো তাহলে এইখান থেকে আমরা কি কি জিনিস ধারণা করতে পারি যে সিনক্রোনাস মোটরটা আসলে কিরকম হবে, তাই না? তো এখন কনস্ট্রাকশন নিয়ে আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না, বিকজ ওই সেম টু সেম। স্ট্যাটরে বার থাকবে, যদি মোটরের সাইজ বড় হয় রোটরে আমার পোল থাকবে। ওকে, তো ইউজুয়ালি সিনক্রোনাস মোটরগুলো হয় সব সেলিয়েন্ট পোল। ওকে, সেলিয়েন্ট পোল দেখেই বুঝতে পারতেছেন, তার মানে এগুলার এক্সিয়াল লেন্থটা হবে কম, ডায়ামিটার, এই ছবিটা দেখেন, ডায়ামিটার কিন্তু অনেক বড়, এবং সে কনস্ট্যান্ট স্পিড। সিনক্রোনাস মোটরের সবচেয়ে বড় যে ব্যাপারটা আর কি, বা বড় অ্যাপ্লিকেশন বলেন বা বড় অ্যাডভান্টেজ বলেন, হুইচ ইজ লোড চেঞ্জ হলো, মোটরের উপরে লোডটা কি হবে, ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল? অবশ্যই মেকানিক্যাল লোড। হ্যাঁ, তো মেকানিক্যাল লোড যেটাই আপনি দেন না কেন, এই মোটরের স্পিড ফল করবে না ইউজুয়ালি অন্য যে কোনো মোটরের জন্য। যেমন ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে লোড বাড়ার সাথে সাথে কি হয়, স্পিড ফল করে, তাই না? এটা সব মেশিনের জন্য প্রযোজ্য। কিন্তু সিনক্রোনাস মোটরের জন্য আমি লোড যাই দেই না কেন, উইদিন এ সার্টেন লোড অ্যাঙ্গেল, হ্যাঁ, সেই লোড অ্যাঙ্গেলটা কত আমরা অলরেডি জানি, বাট পরে আমরা আবার আলোচনা করব। উইদিন এ সার্টেন লোড অ্যাঙ্গেল এই স্পিডটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, সো দিস ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অর অ্যাপ্লিকেশন অফ এ সিনক্রোনাস মোটর। এখন দেখেন যে সিনক্রোনাস মোটরের কিছু ফ্যাক্টস, ওকে, সেটা আমরা যদি একটু দেখি। প্রথম কথা যেটা আমি আগেই বললাম, নাম্বার 1 হলো সিনক্রোনাস মোটর সিনক্রোনাস স্পিডে রান করে, স্পিড কখনোই চেঞ্জ হবে না। অর্থাৎ ধরেন তার ক্যাপাসিটির মধ্যে যদি থাকে 5 নিউটন লোড দিলেও যা 10 নিউটন লোড দিলেও সে একই স্পিডে রোটেট করবে। ওকে, স্পিড ফল করবে না। সো ডাইনামিক্সের চেঞ্জটা কি, আপনি যদি ইনস্ট্যান্টেনিয়াস কিছু একটা দেখতে চান যে চেঞ্জটা কোথায় হয়, সেখানে দেখবেন যে রোটর এবং স্ট্যাটর যে লকিং পজিশনে থাকে সেখানে হয়তো একটু ব্যাক অ্যান্ড ফোর্থ সুইং হতে পারে, বাট যে স্টেডি স্টেটে আসার পরে রোটর অ্যাঙ্গেল এবং অর্থাৎ রোটর এবং স্ট্যাটরের মাঝখানে অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্ট থাকে সেইখানে একটা চেঞ্জ আসবে। দিস ইজ দ্য অনলি চেঞ্জ, যেটা আপনারা বাইরে থেকে দেখতে পাবেন না, এবং স্পিডের কোনো চেঞ্জ হবে না। তো এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো নাম্বার 2 দেখেন, দিস ইজ অ্যানাদার অ্যাপ্লিকেশন, এটা ফ্যাক্টসের মধ্যেও আমরা ব্যবহার করতে পারি, হুইচ ইজ এই সিনক্রোনাস মোটর যে কোনো পাওয়ার ফ্যাক্টরে রান করানো সম্ভব ডিপেন্ডিং অন দ্য ফিল্ড কারেন্ট অর এক্সাইটেশন। অর্থাৎ এক্সাইটেশন ভ্যারি করে এই মোটরকে ল্যাগিং থেকে লিডিং যে কোনো পাওয়ার ফ্যাক্টরে রান করা যেতে পারে। এখন প্রশ্ন হলো
যে এই আবার এমন কি ব্যাপার? না, এটা অনেক বড় একটা ব্যাপার। কেন দেখেন, সাধারণত আমাদের এসি মেশিন যেগুলি রয়েছে, মেইনলি ইন্ডাকশন মোটর, সবগুলোই কি দেখেন, ইন্ডাকশন মোটর মানেই বুঝতে পারতেছেন, ইন্ডাকটিভ লোড মানেই হলো ইটস এ ল্যাগিং লোড। ওকে, তো ল্যাগিং লোড সিস্টেমে যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ফল করবে। তো আপনারা যখন উপরের ক্লাসে উঠবেন, পাওয়ার সিস্টেম যখন পড়বেন, তখন দেখবেন এই যে ইন্ডাকটিভ লোড যদি বাড়ে তার মানে আপনাকে রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করতে হবে, তাই না? যদি আমরা এই হিসাবে এই নোটেশনটা আমরা ধরি আর কি, যে তাকে সাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো তাকে যদি রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করতে হয়, সেই সাপ্লাইটা কাকে করতে হবে? আমাদের সিস্টেমে যে জেনারেশন ইউনিটগুলি রয়েছে তাদেরকে করতে হবে। এখন তারা যদি তাদের টোটাল পাওয়ারের একটা অংশ রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাইতে ব্যয় করে, তাহলে অ্যাকচুয়াল যেটা হবে, আমার রিয়েল পাওয়ার ফ্লো মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী হবে না, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা কখনোই সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর একটা নির্দিষ্ট সীমার নিচে নামাইতে পারি না। এখন দেখেন, সবই যদি ইন্ডাকটিভ লোড হয় তাহলে এটা তো ব্যালেন্স করা খুব কঠিন। ইন দ্যাট কেস তখন আমাদের যে লোকাল ব্যালেন্সিং মেকানিজম, যেমন ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা বা স্ট্যাটকম ব্যবহার করা ট্রান্সমিশন লাইনে, সেগুলি করতে হবে, ঠিক আছে? কিন্তু এমন যদি হইতো আমাদের সিস্টেমে যে মোটরগুলো আমরা ব্যবহার করি সেইটা নিজেই একটা ক্যাপাসিটিভ লোডের মতো আচরণ করে, তাহলে অনেক ভালো হইতো না? তো সেটাই একটা অনেক বড় অ্যাডভান্টেজ এই সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে, যে এই মোটরটাকে চাইলে আপনি ল্যাগিং লোড হিসেবে রান করাতে পারেন, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে রান করাতে পারেন, অথবা চাইলে ক্যাপাসিটিভ লোড হিসেবেও রান করাতে পারেন। ওকে, ডিপেন্ডিং অন দ্য এক্সাইটেশন। সেটাও আমরা আস্তে আস্তে দেখবো যখন আমরা ভি কার্ভ প্লট করব, বা কেন চেঞ্জটা হয় সেটা যখন আমরা দেখবো, তখন এটা আমরা আবার ডিটেইল আলোচনা করব। নাম্বার 3 দেখেন, যেটা অলরেডি আমার বলা শেষ, সিনক্রোনাস মোটরস আর জেনারেলি অফ দ্য সেলিয়েন্ট পোল টাইপ। ওকে, সিনক্রোনাস মোটরগুলো ইউজুয়ালি সেলিয়েন্ট পোল হয়, ঠিক আছে? নাম্বার 4 দেখেন, যেটা একটু আপনাদের বুঝতে কষ্ট হবে, বাট সামনে গেলে বুঝতে পারবেন। ওকে, যে এ সিনক্রোনাস মোটর ইজ নট সেলফ স্টার্টিং। ওকে, এই কথাটার মানে কি? কথাটার মানে দেখেই বুঝতে পারতেছেন যে সিনক্রোনাস মোটর যেটা, সেটা সেলফ স্টার্টিং না। ওকে, এখন মজার বিষয় দেখেন যে মোটর সেলফ স্টার্টিং না হলে আমরা কি করতে পারি? অবশ্যই সেখানে নিশ্চয়ই কোনো মেকানিজম থাকবে যেটা দ্বারা আমরা এটাকে সেলফ স্টার্টিং করব। ওকে, তো সেটা আমরা পরে আলোচনা করব আর কি, ঠিক আছে? তো এখন দেখেন যে সেলফ স্টার্টিং না, এই কথাটার মানে কি? কথাটার মানে হইলো দেখেন যে সিনক্রোনাস মোটরের যে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ স্ট্যাটর ফিল্ডের সঙ্গে আমার রোটর ফিল্ড একটা লক পজিশনে থাকবে এবং সে কনস্ট্যান্ট স্পিডে রান করবে। তো কোনো কারণে আমি যদি এটা অ্যাচিভ করতে ব্যর্থ হই, অর্থাৎ ইনিশিয়ালি আমি অন করলাম এবং সেটা হইলো না, ওকে, সে তার মানে হলো কি আসলে মোটরটা আমার সেলফ স্টার্টিং না, ঠিক আছে? এখন দেখেন, অন দ্য আদার হ্যান্ড, আমাদের যে অন্যান্য মোটর যেগুলো ছিল, যেমন ডিসি মোটর বা ইন্ডাকশন মোটর, এগুলো কি হয়, পাওয়ার দেওয়া মাত্রই সে অন হয়ে যায়, তাই না? কিন্তু সিনক্রোনাস মোটর কিন্তু পাওয়ার দেওয়া মাত্রই এরকম ঘোরা শুরু হবে না। যদি আমি তাকে সবকিছু, যেমন ফিল্ডে সাপ্লাই দেই, স্টেটরে সাপ্লাই দেই, এই অবস্থায় সুইচ অন করে দিলাম, দিয়েই আমি আশা করতে পারি না যে এটা ঘুরবে। সে আসলে ঘুরবে না। দ্যাটস ওয়াই দিস ইজ নট সেলফ স্টার্টিং। এটাকে সেলফ স্টার্টিং করার জন্য আমাদের কিছু মেকানিজম অবলম্বন করতে হয়, সেটা আমরা আলোচনা করব পরে। এই মুহূর্তে জেনে রাখেন, সিনক্রোনাস মোটর ইজ নট সেলফ স্টার্টিং। ওকে, সো এগুলো গেল সিনক্রোনাস মোটরের কিছু ফ্যাক্টস। এরপরে দেখেন বেসিক প্রিন্সিপাল। সো বাই দিস টাইম আপনাদের সবার মনে একটা প্রশ্ন আসছে হয়তো, যে এই মোটরটা কেন ঘুরে? ওকে, অর্থাৎ কেন সে কনস্ট্যান্ট স্পিডে ঘুরে, কেন তার স্পিড ফল করে না? তো সেটারই আমরা একটা এখন ব্যাখ্যা খোঁজার চেষ্টা করি। অর্থাৎ আমরা যদি প্রিন্সিপাল অফ অপারেশনটা পড়ি তাহলে বোঝা যাবে আর কি। অ্যাকচুয়ালি যেটা ঘটে, আমরা ডিটেল আরো সামনে আগাবো, যখন একটা সিনক্রোনাস মোটরের স্ট্যাটর, যেটার স্ট্যাটর
আপনার গঠনগত দিক দিয়ে, আমি সাইজের কথা বলতেছি না, গঠনগত দিক দিয়ে আপনার ইন্ডাকশন 3 ফেজ ইন্ডাকশন মোটরের সাথে সেম টু সেম। ওকে? তার মানে দেখেন 3 ফেজ ইন্ডাকশন মোটরে কি হইতো? আমি 3 ফেজ সাপ্লাই দেওয়া মাত্রই there will be a rotating magnetic field, এবং এটার ডেরিভেশন আমরা আবার দেখব। বাট আমি যতদূর জানি মেশিন 1 এ আপনারা করে এসেছেন। ওকে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। সো সিনক্রোনাস মোটরেও আমরা যখন 3 ফেজ সাপ্লাই দিব স্ট্যাটর ওয়াইন্ডিং এ, there will be rotating magnetic field. এখন দেখেন ইন্ডাকশন মেশিনে কি হইতো, একটু আমরা অ্যানালজি করার চেষ্টা করি। স্ট্যাটরের মাঝখানে থাকতো আমার রোটর। ওকে? রোটরটা আসলে কি ছিল? সলিড, যদি স্কুইরেল কেজ রোটর ধরি, কিছু সলিড বার, ওকে, যার 2 এন্ড আবার শর্ট করা ছিল। ওকে? অর্থাৎ ক্লোজড পাথ ছিল। এখন দেখেন ইনিশিয়ালি রোটরটা স্থির থাকতো, এবং যেহেতু there will be a rotating magnetic field, এই রোটরটা স্থির থাকলেও সে আসলে অ্যাকচুয়ালি কি করতো, একটা ফ্লাক্সকে কন্টিনিউয়াসলি কাট করতে থাকতো, তাই না? অ্যাজ এ রেজাল্ট সেখানে d∅dt থাকতো। অ্যাজ এ রেজাল্ট অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, রোটর বারের অ্যাক্রসে আমার ইএমএফ জেনারেট হইতো। হ্যাঁ, এবং বারের অ্যাক্রসে ইএমএফ জেনারেট হওয়া মানে বার দিয়ে কারেন্ট ফ্লো হবে, এবং দ্যাট কারেন্ট কি করবে, অ্যানাদার ফ্লাক্স প্রডিউস করবে, এবং অ্যাকর্ডিং টু লেনজের ল এই দুই ফ্লাক্সের ইন্টারঅ্যাকশনে দ্যাট রোটর উইল স্টার্ট টু মুভ। এবং কোন দিকে মুভ করবে? যেদিকে গেলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে ইফেক্ট সেটাকে সে রিডিউস করতে পারে। ওকে? অর্থাৎ রোটেটিং ফিল্ড যেদিকে যাবে রোটরটাও সেদিকে ঘুরবে, সো দ্যাট এই যে তাদের মাঝখানে যে রিলেটিভ স্পিড, এই রিলেটিভ স্পিডটাই তো ডিফাইন করে, তাই না, যে d∅dt কি পরিমাণ হবে। রিলেটিভ স্পিড বেশি মানে হাই অ্যামাউন্ট অফ d∅dt, রিলেটিভ স্পিড লো হওয়া মানে লো অ্যামাউন্ট অফ d∅dt। এটা আপনারা চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন। ওকে? সো দিস ওয়াজ দ্য অপারেটিং প্রিন্সিপাল অফ এন 3 ফেজ ইন্ডাকশন মোটর। ওকে? সো এখন দেখেন সিনক্রোনাস মোটরের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। ইনিশিয়ালি আমি যখন রোটরে স্ট্যাটরে সাপ্লাই দিলাম 3 ফেজ, দেয়ার উইল বি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা নাই। এখন সমস্যাটা কোথায় দেখেন, ইটস এ বিগ প্রবলেম, হুইচ ইজ রোটরের গঠন কিন্তু 3 ফেজ ইন্ডাকশন মোটরের মতো না। সিনক্রোনাস মোটরে রোটরে কি রয়েছে, আপনারা সবাই যদি একটু খেয়াল করে দেখেন, এই ছবিটা একটু যদি আমরা দেখি, যে এইখানে আমাদের কি থাকে, এইখানে দেখেন আমাদের থাকে একটা ডিসি সাপ্লাই, দেখতে পাচ্ছেন? স্ট্যাটরে তো আপনি 3 ফেজ সাপ্লাই দিছেন, কোনো সমস্যা নাই, 3 ফেজ দিয়ে দিলাম। এইখানে আমার রোটেটিং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। ওকে? যেটা আমার বিএস। ধরেন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কিভাবে কাজ করে সেটা আমি পরের স্লাইডে যাব। এখন দেখেন ইনিশিয়ালি আপনি এখানে 3 ফেজের সুইচটা অন করলেন, এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, এবং রোটরে ডিসি ফিল্ড আপনি দিয়ে দিলেন। ডিসি ফিল্ড দেওয়া মানেই হলো এইখানে একটা কি হবে, কনস্ট্যান্ট ফ্লাক্স তৈরি হবে। ওকে? ধরেন এইরকম, দিস ইজ মাই নর্থ পোল, দিস ইজ মাই সাউথ পোল, কনস্ট্যান্ট আমার ফ্লাক্স তৈরি হলো। ওকে? এখন মজার বিষয় দেখেন, এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বিএস, ওকে, এটা কিন্তু পজিশন কন্টিনিউয়াসলি চেঞ্জ করতেছে। এটার স্পিড কি হবে? বাই দিস টাইম আমরা অল্টারনেটর আমাদের পড়া শেষ। আমরা জানি বা ইন্ডাকশন মোটরও দেখেছেন, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড হলো ns equals to 120 f/p। তো ধরে নেন এই মোটরটা দেখেই বুঝতে পারতেছেন p সমান সমান কত, 2 পোল মেশিন, আর f সমান সমান যদি হয় 50 হার্টজ, তাহলে ns সমান সমান কত আসে দেখেন, 3000 rpm। একেবারে কম না কিন্তু, 3000 rpm। হ্যাঁ, এটা মানে বেশ একটা ভালো স্পিড। এখন দেখেন
থ্রি ফেজের সুইচটা অন করলেন, ডিসি ফিল্ড দিলেন, এখানে 3000 আরপিএম এ স্ট্যাটর ফিল্ড রোটেট করা শুরু করলো। ওকে, এবং এই যে রোটর যে তার কনস্ট্যান্ট নর্থ পোল এবং সাউথ পোল তৈরি হয়েছে, তাই না? এখন হলো এই 3000 আরপিএম, হ্যাঁ, তার মানে এখন কি করা উচিত? রোটরের এই ফিল্ডকে ক্যাচ করা উচিত, অর্থাৎ ফিল্ডের সঙ্গে তার এই যে ধরেন রোটর ফ্লাক্স লাইন যেটা বিআর, সেটা বিএস এর সাথে লাইন আপ করার চেষ্টা করবে, তাই না? তার মানে দেখেন, অন করা মাত্রই এটা সেই 3000 আরপিএম এ রোটেট করার কথা ছিল, তাই না? কিন্তু মজার বিষয় হইলো দেখেন, যে কোনো বস্তু, এটা একটু পিওর ফিজিক্স, হ্যাঁ, যে কোনো অবজেক্ট ডিউ টু ইনার্শিয়া আপনি চাইলেই তাকে একদম স্পিডে তুলে দিতে পারেন না, আবার চাইলেই তাকে একদম থামায় দিতে পারেন না। অর্থাৎ একটা স্থির বস্তুকে চাইলেই মুহূর্তের মধ্যে গতিশীল বানায় দেওয়া যায় না, অথবা গতিশীল বস্তুকে চাইলেই মুহূর্তের মধ্যে থামায় দেওয়া যায় না, তাই না? আপনারা খেয়াল করে দেখবেন, যারা ইউটিউব দেখেন, যে কোনো একটা ডিজেল ট্রেন, -9 ট্রেন যেগুলো রয়েছে আর কি, এগুলো যদি খুব হার্ড ব্রেক করে, ওকে, তারপরেও দেখবেন সে কয়েক মাইল পরে যায় থামে আর কি। ওকে, তার মানে কি? গতিশীল বস্তুকে সহজে থামানো যায় না, ঠিক আছে? তাহলে এখন দেখেন এই মোটরের ক্ষেত্রে কি ঘটবে? রোটরটা ছিল স্থির, তার মানে সে চাইলেই ইনিশিয়ালি এই 3000 আরপিএম কে 3000 আরপিএম এর যে ম্যাগনেটিক ফ্লাক্স অ্যারাউন্ড দ্যাট রোটর, তাকে সে ক্যাচ করতে পারবে না। অর্থাৎ যখন তার লাইন আপ করার কথা ছিল, সেই যে লাইন আপ করা যেই স্টার্ট করবে, পরের মুহূর্তেই কিন্তু 3000 আরপিএম এর কারণে, ওকে, স্ট্যাটর ফিল্ডের পজিশন চেঞ্জ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে দেখেন, সে এক জায়গায় দাঁড়াই থাকবে, এবং মানে অর্থাৎ বিষয়টা এরকম, সে এইদিকে যখন যেতে চাইছিল, তখন যে লাইন আপের আকর্ষণটা ছিল, পর মুহূর্তেই এটা আবার উল্টা দিকে হয়ে যাবে আর কি। ওকে, অ্যাজ এ রেজাল্ট সে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় থাকবে আর কি, সে কোনো দিকে সে ঘুরতে পারবে না। দ্যাটস ওয়াই ইনিশিয়ালি 4 নাম্বার পয়েন্ট যেটা আমরা বলেছিলাম, যে সিনক্রোনাস মোটর ইজ নট সেলফ স্টার্টিং। ওকে, এই কারণেই সেলফ স্টার্টিং না। এখন প্রশ্ন হলো যে স্যার, কাহিনী তো একই, সিনক্রোনাস মোটর যদি সেলফ স্টার্টিং না হয়, তো থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কিভাবে হচ্ছে, তাই না? এটা আপনাদের খুব মাথায় ইজিলি এই কোশ্চেনটা আসা উচিত। বিষয়টা দেখেন, সিনক্রোনাস মোটর এবং থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি তফাৎটা কোথায়? দেখেন, আমি আপনাদের কিন্তু একটা কথা বলেছিলাম, টু প্রডিউস ইউনিফর্ম ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, the number of rotor poles must be equals to the number of stator pole. ওকে, এটা যদি আপনারা মেশিন মডেল করেন কখনো, তখন দেখতে পাবেন, ওকে, যে দুইটা পোল ভিন্ন করে দিলে কি আসতো। সো সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে স্ট্যাটর পোল এবং রোটর পোল সমান, এটা আমরা জানি, ওকে, এবং রোটরে কোনো সাপ্লাই দেওয়া মাত্রই সেখানে একটা কনস্ট্যান্ট পোল তৈরি হবে, তাই না? এই যে রোটরে ধরেন আমি যদি ডিসি সাপ্লাই দেই, কনস্ট্যান্ট এন এবং কনস্ট্যান্ট সাউথ পোল তৈরি হবে, যেটা কোনো চেঞ্জ হবে না। অ্যাজ এ রেজাল্ট এই রোটর ফ্লাক্স, সে স্ট্যাটর ফ্লাক্সকে ক্যাচ করার চেষ্টা করবে, এবং ইনার্শিয়ার কারণে সে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, আপনারা একটু মনে করে দেখেন, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি হতো? ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রোটরে আমরা কোনো ডিসি সাপ্লাই কিন্তু দিতাম না। অ্যাজ এ রেজাল্ট রোটরে যে পোলটা তৈরি হইতো, রোটর পোল, সেটা তৈরি হইতো ডিউ টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, অর্থাৎ এই রোটর যে বারটা ছিল, সে যেদিক থেকে ফ্লাক্সকে কাট করতো, সেই অনুযায়ী তার পোলটা তৈরি হইতো। অ্যাজ এ রেজাল্ট ফিল্ডের স্পিড যদি খুব বেশিও থাকে ইনিশিয়ালি, তাতে আমাদের কোনো সমস্যা হইতো না, বিকজ রোটর পোলটা চেঞ্জ হইতো। অর্থাৎ নর্থ এবং সাউথ পোল তার কিন্তু চেঞ্জ হইতো। ওকে, চেঞ্জ হয়ে সে ধীরে ধীরে স্পিড আপ করতো, এবং একটা ওই সিনক্রোনাস স্পিডের কাছাকাছি স্পিডে সে পৌঁছায় যেত আর কি, ঠিক আছে?
কিন্তু যেহেতু আমি সিনক্রোনাস মোটরে একটা কনস্ট্যান্ট ডিসি সাপ্লাই দিচ্ছি, ওকে, অ্যাজ এ রেজাল্ট এর কিন্তু সেই পোল চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, দ্যাটস ওয়াই কি হবে আমার, এ কিন্তু ওই ক্যাচ আপ করতে পারবে না স্ট্যাটর ফ্লাক্সকে। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন আ 3-phase ইন্ডাকশন মেশিন অ্যান্ড এ সিনক্রোনাস মোটর। ওকে, এখন দেখেন যে এখন তো আপনারা বুঝতে পারলেন প্রিন্সিপালটা কি, যে সে কেন সেলফ স্টার্টিং না। তাহলে প্রশ্ন হলো একে কিভাবে সেলফ স্টার্ট করা যায়। খুবই সিম্পল। ওকে, প্রথম পদ্ধতি যেটা হতে পারে, আমরা এই ইনিশিয়ালি এই রোটরকে কিছু একটা দিয়ে ঘুরাই দিব। হ্যাঁ, আপনার মন চাইলে আপনি হাত দিয়ে ঘুরাই দিবেন, কিন্তু না, হাত দিয়ে ঘুরাই দিলে হবে না। অলমোস্ট ধরেন স্ট্যাটরে যদি আমি, এটা টু পোল মেশিন, কত স্ট্যাটরের আরপিএম কত, 3000 আরপিএম। তার মানে রোটরকে ধরেন আমি যদি 3000 এর কাছাকাছি 2800 আরপিএম এ আনতে পারি। ওকে, আনার পরে এখানে যদি আমি ডিসি সাপ্লাই দেই, তাহলে কি হবে, তখন যেহেতু সে তখন আর স্থির নাই, সে তখন কি করবে, স্ট্যাটরের যে ফ্লাক্স বিএস তার সঙ্গে সে লাইন আপ করবে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো আপনার হাত দিয়ে কি 2800 আরপিএম এ তোলা সম্ভব? সম্ভব না। তাহলে উপায় কি? অবশ্যই এক্সটার্নাল কোনো একটা মোটর বা কোনো একটা ইঞ্জিন বা কোনো কিছু দিয়ে তাকে ঘুরাই দিতে হবে। ওকে, আর সেটা তাহলে একটা উপায় হতে পারে, যেই নিয়ারলি সিনক্রোনাস স্পিডের কাছাকাছি আসবে আমরা রোটরে ফিল্ড অ্যাপ্লাই করব। ওকে, আর একটা উপায় কি হতে পারে, আর একটা উপায় খুবই সহজ এবং যেটা আমরা ল্যাবেও করি। ওকে, ল্যাবে আপনারা এক্সপেরিমেন্ট 5 এ দেখেছেন। আমরা কি করি, আমরা যেটা করি, এই যে রোটরে যে ডিসি ফিল্ড দেওয়ার জন্য যে কয়েলটা রয়েছে, সেই কয়েলকে আমি শর্ট করে দিব ইনিশিয়ালি। শর্ট করে দিলে যেটা ঘটবে, এই যে কয়েল, হ্যাঁ, এবং শর্টেড কয়েল, তাহলে কি হলো দেখেন, সে ইন্ডাকশন মোটরের মতো হয়ে গেল, হলো না? ইন্ডাকশন মোটরও যদি এখানে শর্টেড বার থাকতো, ওকে, তাহলে তো আপনার সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে সেখানে তার নিজস্ব পোল তৈরি হতো, কারেন্ট ফ্লো করতো, ইন্টারাকশন হতো, সে ঘুরতো। এখনো তাই হবে। এখনো আমি যদি এখানে 3-phase সাপ্লাই দেই এবং রোটর সার্কিটকে শর্ট করে দেই, তাহলে ইট উইল স্টার্ট টু রোটেট। কোন দিকে রোটেট করবে? এই আমার স্ট্যাটরের ফিল্ড যেদিকে রোটেট করবে। তো রোটেট করা শুরু হলো, স্পিড আপ করলো, নিয়ারলি যখন সিনক্রোনাস স্পিডের কাছাকাছি আসলো, এটা এমনি চলে আসবে। ঠিক আছে, মেশিনকে আপনি যদি কোনো লোড চাপানো না থাকে, সে অলমোস্ট সিনক্রোনাস স্পিডের কাছাকাছি সে এমনি চলে আসবে। ধরেন সিনক্রোনাস স্পিড ছিল 3000, এ দেখেন এমনি আপনার 2800-2900 আরপিএম এমনি চলে আসবে। যেই এই স্পিডে চলে আসলো, তখন আমরা কি করব, এই শর্টটাকে খুলে দিব। শর্টটাকে খুলে দিয়ে এখানে আমরা তখন এই যে ডিসি সাপ্লাই দিয়ে দিব, ফুল একদম রেটেড ডিসি সাপ্লাই সেটা দিয়ে দিব। অ্যাজ এ রেজাল্ট তখন আমার নর্থ এবং সাউথ ফিক্সড হয়ে যাবে এবং স্ট্যাটর ফিল্ডের সঙ্গে সেটা লকিং পজিশনে আসবে এবং সে সিনক্রোনাস মোটর আকারে রোটেট করবে। এবং এই অবস্থায় আপনি এই মোটরের উপর যতই লোড দেন না কেন, এই যে স্ট্যাটর ফিল্ড এবং রোটর ফিল্ডের মাঝখানের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা চেঞ্জ হবে, কিন্তু স্পিড থাকবে আমার আনচেঞ্জড, অর্থাৎ স্পিডের কোনো চেঞ্জ হবে না। ওকে, তো আমরা দেখলাম কিভাবে একটা সিনক্রোনাস মোটরকে সেলফ স্টার্টিং করা যায়। ব্যাপারটা আশা করি খুব, মানে আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন এবং বিষয়টা কিন্তু বেশ মজার আর কি। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের সিনক্রোনাস মোটরের বেসিক প্রিন্সিপাল। ওকে, সো এখন দেখেন আমরা যেটা আলোচনা করব যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড নিয়ে। ওকে, যেটা আপনারা অলরেডি গত সেমিস্টারে করে আসার কথা ছিল, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। সো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা কি দেখেন, সো ধরে নেন দিস ইজ এ সিনক্রোনাস মোটরের একটা 3-phase, অবশ্যই দেখেন 3টা কয়েল রয়েছে, এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম। ওকে, 3-phase এবং 3টা ফেজ দিয়ে 3টা কারেন্ট যদি যায়, আই এম সাইন ওমেগা টি, একটা 120 পরে, একটা 240 পরে, 3-phase। ওকে, করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড
ইন্টেন্সিটি সেটা হলো HAA, HBB, HCC। এবং দেখেন এটা হলো আমার সাইনের কারণে আসলো। ওকে, এবং এই যে দেখেন সঙ্গে যে ভেক্টর অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, তার মানে 3টা ভেক্টর পজিশন আর কি আমার, ঠিক আছে? এবং সেটা কত দূরে হয়? 120 ডিগ্রি পর হয়, ঠিক আছে? সেই কারণে 3টা ভেক্টর পজিশন চলে আসলো। এখন দেখেন এটা যদি ফিল্ড ইন্টেন্সিটি হয়, তাহলে আমরা জানি ফ্লাক্স ডেন্সিটি কি হবে? B সমান মিউ এইচ। মিউ হলো গিয়ে পারমিবিলিটি। ওকে, এটা আপনারা জানেন। তো সেখান থেকে আমি লিখতে পারি এ ফেজের ফ্লাক্স, আই মিন করেসপন্ডিং ফ্লাক্স ডেন্সিটি কি? এইটা। বি ফেজের জন্য এইটা, সি ফেজের জন্য এইটা। এখন দেখেন এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা আসলে কি? ওকে, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। গত সেমিস্টারে আপনারা বুঝেছেন, আর একবার আমরা দেখি। অর্থাৎ খুব সহজ জিনিস, আমি যদি খুব সহজভাবে আপনাদেরকে বোঝাতে চাই, ধরেন এইখানে একটা কয়েল, ওকে, এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল, ওকে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আছেই তাই, 3টা কনসেন্ট্রেটেড কয়েল আমি ধরলাম। এটা হলো আমার এ ফেজ, এটা সি ফেজ, এটা বি ফেজ, ওকে। 3টা কয়েলই ধরেন ফ্লাক্স দিবে। কোন বরাবর দিবে? ফ্লাক্সের ডিরেকশন অলওয়েজ হবে কি? আড়াআড়ি লম্ব, মানে ধরেন এই স্ট্যাটরের পেরিফেরি থেকে রোটরের দিকে আর কি, হ্যাঁ, পারপেন্ডিকুলার রোটর বরাবর আর কি। এখন দেখেন এই 3টা ফ্লাক্স 3 দিক থেকে একটা পয়েন্টে আসতেছে মনে করেন, হ্যাঁ। এখন দেখেন এই 3টা ভেক্টর, ফ্লাক্সগুলো অবশ্যই ভেক্টর, এই 3টা যোগ হয়ে একটা আমার রেজাল্টেন্ট ভেক্টর তৈরি হবে, ওকে। এটা রেজাল্টেন্ট ফ্লাক্স তৈরি হবে। এবং যেহেতু এই 3টা ফ্লাক্স ডেন্সিটি, তাদের ভ্যালুটা কি হয়? টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, যেহেতু সাইনোসয়েডাল ফ্লাক্স, সেহেতু কি হবে দেখেন, এই যে রেজাল্টেন্ট ফ্লাক্স যেটা, সেটা এক জায়গায় স্থির থাকবে না। সে কি করবে দেখেন, ধরেন একবার এইখানে, এর পরের বার হয়তো এইখানে, এর পরের বার হয়তো এইখানে, এর পরের বার হয়তো এইখানে, এর পরের বার এইখানে, এর পরের বার এইখানে। অর্থাৎ দেখাই যাচ্ছে রোটেট করতেছে সে এই বরাবর, তাই না? এরকম সে রোটেট করবে। দিস ইজ কল্ড দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, ওকে। এখন দেখেন এটা আমরা ফিজিক্যালি আইডিয়া করলাম এবং বোঝার চেষ্টা করলাম। এখন আমাদের তো শুধু ফিজিক্যাল আইডিয়া করলেই হবে না, আমাদের পুরো ব্যাপারটাকে ম্যাথমেটিক্স দিয়ে প্রুফ করতে হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে করা যায় দেখেন। সো এটা বোঝার জন্য আমরা এই যে দেখেন ইকুয়েশন 3টার মধ্যে ওমেগা টি আছে না? ওমেগা টি এর এক একটা পজিশন ধরে নেব, ওকে। সো প্রথমে ধরেন ওমেগা টি সমান 0 ডিগ্রি। তাহলে দেখেন BAA যেটা, সেটা 0 হয়ে যায়। থাকে আমার হলো গিয়া 2টা ফ্লাক্স, তাই না? একটা মানে বি কয়েলের জন্য, একটা সি কয়েলের জন্য। এই 2টা ফ্লাক্সকে আমি যদি যোগ করি, এই 2টা ফ্লাক্সকে আমি যদি যোগ করি, তাহলে কি আসে দেখেন, বি নেট, BAA, BBB, BCC। ভ্যালু বসায় দেন, যোগ করলে কি আসে দেখেন, 1.5 BM 90 ডিগ্রি। তার মানে দেখেন পজিশনটা হলো বি নেটের আমার এই বরাবর। দিস ইজ মাই -90, ওকে, যখন ওমেগা টি আমার 0। এই ক্ষেত্রে মানে এই জায়গা থেকে আমাদের কিছু জিনিস বুঝতে হবে, হ্যাঁ, এই বোঝার জন্য কখনো আমাদের ভুল না হয়। তো খেয়াল করে দেখেন 3টা আলাদা আলাদা ফ্লাক্সের ডিরেকশন কোন দিকে ছিল দেখেন। এটা ছিল এদিকে, বিটা ছিল এদিকে, সিটা ছিল আমার এইদিকে, ওকে। এখন খেয়াল করে দেখেন এই 3টার লব্ধি যেটা হইলো, তার পজিশনটা আসলে আমার হলো এইখানে, ওকে। বুঝা গেছে? দেখেন এর পজিশন ছিল এখানে, আর নেট যেটা, সেটা আসলে আমার এই বরাবর, ওকে। এবং বি নেটের ভ্যালুটা কি দেখেন, 1.5 BM। BMটা কি ছিল দেখেন, প্রতিটা সিগন্যালের যে আমার পিক ভ্যালু, সেটা ছিল আমার BM, ওকে। তাহলে দেখেন তার 1.5 গুণ, 1.5 BM
এবং অ্যাঙ্গুলার পজিশন হলো -90। কখন? ওমেগা টি যদি 0 হয়। ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন, এটা আমরা পেলাম আচ্ছা, আমি একটু 2 মিনিট ব্রেক নিব, হ্যাঁ? আচ্ছা, এটা গেল ওমেগা টি সমান 0 পজিশনের কারণে, হ্যাঁ? এখন খেয়াল করে দেখেন, পরের অবস্থানটা ধরি, ওমেগা টি সমান 90। ওকে? তার মানে আমরা 90 পরপর হিসাব করতেছি। এই অবস্থায় দেখেন 90 এর ভ্যালু বসায় দেন। আগে যেরকম বি এ ফেজের বি 0 হয়ে গেছিল, এবার 0 থাকবে না। এবার দেখেন সবগুলোরই মোটামুটি ভ্যালু থাকে। ঠিক আছে? খেয়াল করে দেখেন, টোটাল বি নেট আবার কি আসে? 1.5 বিএম অ্যাঙ্গেল 0। তার মানে দেখেন এবার নেট বি হলো গিয়ে এইখানে, which is my 0 পজিশন। আগের বার কি ছিল? 90। তার মানে এখান থেকে আমি বুঝতেই পারতেছি যে এই রোটেটিং ফিল্ডটা অ্যান্টি ক্লক রোটেট করতেছে। ওকে? এবং আরেকটা কি জিনিস দেখতে পাচ্ছি? তাদের যে ম্যাগনিটিউড 1.5 বিএম, তার মানে একটা কয়েলে যে ফ্লাক্স ডেনসিটি থাকে তার যে পিক ভ্যালু, সাইনোসয়েডাল ওয়েভের যে পিক ভ্যালু, তার 1.5 গুণ। ওকে? সো দিস ইজ কল্ড রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এখন আপনাদের জন্য একটা আমার কোশ্চেন থাকবে, ঠিক আছে? সেই কোশ্চেনটা সবাই খাতায় লিখে রাখেন, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব, হ্যাঁ? আপনারা যখন 1-2 তেই পড়ার কথা ছিল, যে কোনো 3 ফেজ ব্যালেন্স 3 ফেজ যখন পড়েছিলেন, আপনাদের মনে থাকার কথা IA প্লাস IB প্লাস IC সমান সমান কি ছিল? এট এনি ইনস্ট্যান্স যে কোনো পজিশনের জন্য এই 3টা কারেন্টের যোগফল ছিল 0। ওকে? তাহলে এই 3টা কারেন্টের করেসপন্ডিং ফ্লাক্স হলো 3টা, তাই না? তাহলে এই 3টা যোগ হয়ে আমি একটা ভ্যালু কেন পাচ্ছি? এটা তো আমার হিসাবে 0 হওয়ার কথা ছিল। ওকে? এটা একটা পয়েন্ট, হ্যাঁ? সো এই কোশ্চেনটা আপনারা নেক্সট ক্লাসে আমাকে আনসার দিবেন। ওকে? সবাই একটু চিন্তা ভাবনা করেন এটা কি অ্যান্সার হতে পারে। নেক্সট ক্লাসে আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাস এখানেই। কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন।